আমরা যেন কোনো দলের লেজুর ভিত্তি না করি। আমি যাইতেই পারি একটা দলের অনুষ্ঠানে, কিন্তু যারা ভুল করেছে, অন্যায় করেছে, তাদেরকে সেটার জন্য সরি বলতে হবে। দিন শেষে আপনি বাংলাদেশের অ্যাসেট, আপনি কেন একটা নির্দিষ্ট দলের হইতে যাবেন? এখন আমি ধরেন এখন যে কথা বলছি, এখন যারা ক্ষমতা নেই তাদের অনেকের মধ্যে অনেকেই আছে যারা আমাদের দর্শক। আবার আগে যারা এই কাজগুলি করেছে, তারা যে কাজগুলি অন্যায় করেছে সেটা তো তারা বুঝতেই পারছে যারা অন্যায় করেছে। অনেকে ফেসবুকে ক্ষমা চাচ্ছে। অথবা আমি এখন বলি যে যারা নতুন করে কোনো স্ট্যাটাস দিবেন, কোনো জায়গায় নিজে থেকে প্রমাণ করতে যাবেন দলীয়, কেউ কোনো দলের হয়ে কাজ করেন না। দিন শেষে আপনি বাংলাদেশের অ্যাসেট, আপনি কেন একটা নির্দিষ্ট দলের হইতে যাবেন? এটা হচ্ছে আমার রিকোয়েস্ট শিল্পীদের প্রতি। আমি জানি না আমার খুব বেশি বলা হয়ে যাচ্ছে কিনা, তো পার্সোনালি আমি এই ফিলোসফিটা মেনটেন করি যে আমি কেন একটা নির্দিষ্ট দলের হয়ে আমি প্রোপাগান্ডা ছড়াবো বা তার দলের হয়ে কাজ করব। ভাই, বন্যায় চেষ্টা করেছিলাম যাওয়ার, আরও বেশি যেতে পারলে ভালো লাগতো। এবং আমি একটু বোকার মতোই কাজ করেছিলাম, কারণ আমি ঢাকা থেকে ট্রলার রিজার্ভ করে অনেক খাবার দাবার কিনে নিয়ে গেছিলাম, কিন্তু এই ট্রলার নিয়ে যে সরাসরি ওই স্পটে যাওয়া যায় না, এইটা আমার তখন কাজ করে নাই। দেন আমি ইমোশনাল হয়েই গিয়েছিলাম এবং আমাকে হাতিয়া চ্যানেল ধরে যেতে হয়েছিল মজু চৌধুরী ঘাট। আমার ট্রলার উল্টে যাওয়ার চান্স ছিল, কিন্তু দিন শেষে যখন তাদের কাছে গিয়ে পৌঁছতে পেরেছিলাম, অন্যরকম তৃপ্তি ছিল। এখন আপনি বলেন তো, আমরা যখন বন্যার সময় ত্রাণ নিয়ে গিয়েছিলাম, তখন আমরা কি এইটা দেখেছি যে সে কোন দলের বা আমি কোন দল থেকে গিয়েছি? দিন শেষে আমাদের বাংলাদেশিদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি, এবং সেটা ভবিষ্যতেও আমরা চেষ্টা করব। আবারও বলি ভাই, আমরা যেন কোনো দলের লেজুর ভিত্তি না করি। আমি যাইতেই পারি একটা দলের অনুষ্ঠানে, তার মানে এই না যে আমি আরেকটা দলের অনুষ্ঠানে যাব না, কারণ এই দলগুলিও আমাদের দেশের, তারাও আমাদের দেশের জন্য রাজনীতি করে। কিন্তু আমি কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করতে চাই না, এবং শিল্পীদেরও এটা করা ঠিক বলে আমি মনে করি না। এইটা সাময়িক, এটা কেটে যাবে। কারণ হলো কি, দেখেন, এক ঘরে থাকলে দুই ভাইয়ের মধ্যেও ঝগড়া হয়। সো এইটা অবশ্যই আমাদেরকে এই জিনিসটা নিরসন করে এক হইতে হবে। কিন্তু যারা ভুল করেছে, অন্যায় করেছে, তাদেরকে সেটার জন্য সরি বলতে হবে। আমার বিশ্বাস এই দর্শকদের ভালোবাসাই আমরা শিল্পী হয়ে উঠেছি। যারা অন্যায় করেছে তারা যদি ঠিকভাবে দর্শকদের কাছে এই সরি বলে এবং তাদের ভুল স্বীকার করে, হয়তো দর্শকরা তাদের মাফ করবেন। কিন্তু এইটা একটা শিক্ষা। নতুন করে যেন কেউ আবার মনে না করে এখন তো আমার সময়, এখন আমি আমারটা দেখাবো, এটা যদি করে, তার জন্য ভবিষ্যতে ঠিক এরকম একটা পরিস্থিতি অপেক্ষা করবে। দেখেন, বাক স্বাধীনতাটা ডিপেন্ড করে হচ্ছিল আপনি কি করছেন সেটার উপরে। এখন একটা কথা হচ্ছে যে চোরের মনে পুলিশ পুলিশ। বাক স্বাধীনতা, এখন তো আমরা নতুন কোনো গভর্নমেন্টের, আসলে নির্বাচিত গভর্নমেন্টের আন্ডারে না, একটা ছাত্র জনতার বিপ্লব হয়েছে দেশে, তারপরে আমরা একটা চমৎকার জায়গা পেয়েছি। তো সেই জায়গায় আমরা এখন অনেক কথাই বলতে পারছি, যেইটা হয়তো ওই যে বললাম, আমাদের মধ্যেই তো অনেক শিল্পীরা ছিল যে আমি একটা কথা বলবো, আমার কলিগ যেই হয়তো এটা রিয়েক্ট করছে, এইটা যেন না হয়। ওই জায়গাগুলো আবার কেমন হলে হয়তো আমরা আরও ফ্রিলি কথা বলতে পারবো। দেখেন, একজন শিল্পীর যদি কাজ করার সময় তার চিন্তা করতে হয় যে আমার মাস শেষে আমার সংসারটা কিভাবে চলবে, আমাকে আরেকটা বিকল্প কাজ করতে হবে কি না, তখন কিন্তু সে তার যে অভিনয় বা তার যে মূল পেশা, সেইখানে কনসেন্ট্রেশন করতে পারে না। আমি বিশ্বাস করি যে আমাদের যে এখন যে গভর্নমেন্ট আসছে, তারা এই বিষয়গুলি গুরুত্ব দিবে, কারণ একজন শিল্পীকে অবশ্যই তার কাজের প্রতি ফোকাস দেওয়া উচিত। সেইটার জন্য তারা যেই যে পরিবেশ, যেই যে জায়গাগুলি নিশ্চিত করা দরকার, সেগুলি এই সরকার করবে। আমার চাওয়া হবে, আমি এই সরকারের কাছে চাইবো, শিল্পী তার নিজের মতো করে কাজ করবে। এইটা দেখানো যাবে না, ওইটা দেখানো যাবে না। অবশ্যই আমি অশ্লীলতার বিরুদ্ধে, এগুলি দেখানো যাবে না। কিন্তু আমার দেশে করাপশন হচ্ছে, সেটা আমি আমার ফিকশনে দেখাইতে পারবো না, তাহলে পরে আমার বাক স্বাধীনতায় হাত দেওয়া হবে। আমি চাই আমার দৈনন্দিন জীবনে যেই ঘটনাগুলি ঘটে যাচ্ছে, সেইগুলো যেন আমি ফিকশন আকারে আমার দর্শকের সামনে দেখাইতে পারি। তাহলে পরে ভুলগুলি আমাদের সামনে চলে আসবে, আমরা আমাদের শুধরে নিতে পারবো।